নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। নদীর সঙ্গে আমি কুস্মিতায় শুরু করছি আনন্দ সকাল। ফের মুখ খুললেন মদন মিত্র, বোমা ফাটালেন, শতপ্রণোদিতভাবে নিজেই একেবারে ক্ষমাও চাইলেন তিনি। কিন্তু বার্তা কি দিতে চাইলেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে বঙ্গের রাজনীতিতে। তার পাশাপাশি ঘটনার ঘটা অবশ্যই একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শহর থেকে শুরু করে বিভিন্ন জেলায় দেখা গেল শুধু পুলিশ নয় এমনকি র্যাফও, এবং তাতেই নাকি শান্তিপূর্ণভাবে সরস্বতী পুজো সম্পন্ন হয়েছে এমনটাই বলছে শাসক দল। ছবিটা কি সত্যিই তাই? আর অন্যদিকে নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা, যদিও মূল অভিযুক্তের সঙ্গে অর্জুন সিং এর যোগাযোগ কিন্তু স্থাপন করতে চাইছে ইতিমধ্যেই রাজনৈতিক মহল। সমালোচনায় সরব আলোচনা করবো যারা রয়েছেন। প্রথমে পরিচয় করে দেবো, মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন জয় মল্লিক, সুব্রত দত্ত এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। স্বাগত জানাই সবাইকে। মদন মিত্র কি বললেন? নতুন করে একেবারে বঙ্গ রাজনীতিতে ঢেউ তুললেন তিনি। 31শে জানুয়ারি মুখ খুলেছিলেন আর কোথাও তারই ব্যাখ্যা দিতে গতকাল ফের একবার মুখ খুললেন তিনি। তৃণমূল কংগ্রেসে টাকার খেলা চলছে, বিতর্কের মুখে এবার ক্ষমাও চাইলেন মদন মিত্র। সুব্রত বক্সিকে চিঠি লিখলেন, ক্ষমা চাইলেন, কিন্তু টাকা তুলছে কারা? মদন মিত্রের ইশারায় এবার আইপ্যাক। কেউ 25 লাখ নিয়েছেন, কেউ 50 লাখ, কিন্তু তা সত্ত্বেও টিকিট পাননি। কি বলছেন দেখুন। আমাদের পার্টিতে সব কিছু ছিল না, আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোট কুশলী সংস্থা, যেটা ভোট কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে। বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। একটা জায়গায় 8টা নাম আছে, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক। একদম এরাই গোটাটা করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকই হবে, আইপ্যাকই ছিল তখন, এবং তারা কেউ নমিনেশন পায়নি। লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। না এই আইপ্যাক মানে মমতা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আইপ্যাকের হাতে টাকা দাও? কোথাও তো বলেননি। কি দুঃখিত হয়েছেন আপনার এই বক্তব্য শুনে মনে হলো? দেখুন, আমার তো উনি সেভাবে বলেননি, আর আমি অনেক ক্ষুদ্র তার কাছে, কিন্তু আমার কেন জানি না নিজের বিবেকের কাছে আমি দংশিত হচ্ছি যে অনেকে আমায় বলছে তোমার কথার মানেটা যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। কিন্তু এই আইপ্যাক আসার আগে আমাদের এরকম টাকাও দরকার হতো না, আমাদের এত সাজানো স্টেজ, এত কিছুই দরকার হতো না। যতবার জিতেছি, ধরে মমতা যে 7বার জিতেছেন, তখন আইপ্যাক কোথায় ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনো চক্রান্ত যদি হয়, মদন মিত্র কিন্তু চুপ করে বসে থাকবে না। যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলই তো আইপ্যাককে এনেছে, তো সেই অর্থে আইপ্যাককে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জি তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল, কারণ দলের মঞ্চে তারা মিটিং করেছে। এখন মমতা ব্যানার্জি অন্য কনফিডেন্সের লোক, উড়িয়ে নিয়ে যাবে 4টা। এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্য রাজনীতি বা তৃণমূলের অভ্যন্তরের প্রেক্ষাপটে আছে, কাজ করছে, যে যার মতো কাজ করছে। আমার মতো তো একটা ওই কুয়োর ব্যাংক নয়, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এইভাবে দলের মধ্যে খালি ফাঁসাও ফাঁসাও ফাঁসাও, একে ফাঁসাও ওকে ফাঁসাও, এই ফাঁসাতে ফাঁসাতেই 26 এসে যাবে। মানে এই এ বললো, ও কি বললো, সে কি বললো। বেস্ট হচ্ছে প্রেসে কিছু না বলা। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ সরস্বতী পুজো, আমি 1 মাস একদম মুখে ক্লিপ এঁটে থাকবো। আমার সামনে যদি খুনও হতে দেখি, আমি লিখিতভাবে জানিয়ে দেবো স্থানীয় থানাকে, মুখ খুলবো না। মুখ খুললে মুখের থেকে তো শুধুমাত্র বর্ধমানের সীতাভোগ বেরোবে না, তাই না? মুখ খুললে কিছু তোমার মির্চ মশালা, কিছু ঝাল ফিশ ফ্রাই, সব রকমই বেরোবে। আমি অনুব্রতও হতে পারবো না, আবার আমি পরমব্রতও হতে পারবো না। তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না।
কেন বলছেন? মানুষ নেবে না, মানুষ মমতার সঙ্গে। মদন মিত্র কিন্তু মদন মিত্র একেবারে যে ব্যাখ্যা তিনি গতকাল দিয়েছেন, ঠিক কোন মন্তব্যের প্রেক্ষিতেই ব্যাখ্যা দিলেন তিনি বা স্বতঃপ্রণোদিতভাবে ক্ষমা তিনি চাইলেন 31 তারিখ, ঠিক কি মন্তব্য করেছিলেন দেখুন। দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে। আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম, আমার কোনো ক্ষমতাই ছিল না, রাতারাতি আমি এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছি, তো এখন আমার পদ চাই। তা আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে। না ভাই মন্ত্রী হতে গেলে, একটা ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা, আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এটা এফআইআর করা যাবে না, কারণ এর কোনো ডকুমেন্ট নেই। একেবারে নিচের তলার পদ, ব্লকের পদ, সমিতির পদ, পঞ্চায়েতের পদ, জেলা পরিষদের পদ, জেলা তৃণমূল ছাত্র পরিষদ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ, এক একটা সেলের, ধরুন ডালহাউসি এরিয়া অমুক সেল, আমি নাম বলছি না, তার প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 লাখ চাইছে। হ্যাঁ, তার কারণ উঠে যাচ্ছে, তো গুড ইনভেস্টমেন্ট। আমি আলোচনায় আসবো, মণিশঙ্কর বাবুকে দিয়ে শুরু করবো। মণিশঙ্কর বাবু, 3রা ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নিয়ে বৈঠক করলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট বলে দিলেন কোনো ভোট কুশলী সংস্থা, কোনো সমীক্ষক সংস্থা যদি ফোন করে তাহলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, শুধু তাই নয় পারলে ফোনটা ধরবেনও না। অর্থাৎ আইপ্যাকের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত কিন্তু স্পষ্ট। তারপরে ফিরহাদ হাকিম থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট কুশলী সংস্থার প্রয়োজনীয়তাটা কি রয়েছে তাই নিয়ে তারা একাধিক প্রশ্ন তুললেন। আর গতকাল কোথাও মদন মিত্রের এই ব্যাখ্যা কি মনে হয়, অফিসিয়ালি একেবারে আইপ্যাককে আর প্রয়োজন নেই, কোথাও এটাই জানিয়ে দেওয়ার জন্য? না, আইপ্যাক কি জন্যে এসছিল, তাদের কি কার্যকারিতা, সেগুলো সম্পর্কে আমার খুব একটা জানা নেই। কিন্তু আইপ্যাকের যে ছেলেমেয়েরা আসতো, আমি নিজে দেখতাম সুব্রত যখন ইলেকশনে দাঁড়াতো তার কাছে আসতো এবং মানে ক্লোজ ডোরে তারা মিটিং করতো, এবং খুবই কম বয়সী, মানে ধরুন 20 বছর 22 বছরের ছেলেমেয়েরা তারা এসে পরে কিছু অ্যাডভাইস দিত। আপনি দেখবেন যে জটু লাহিড়ী হাওড়াতে এটা নিয়ে কত বড় সরব হয়েছিল, তিনি এখন আর মানে এতে নেই। তো আইপ্যাক নিয়ে যারা সিনিয়র মোস্ট, যারা পলিটিশিয়ান, যারা এতদিন ধরে 40-50 বছর 30 বছর ধরে একটা পলিটিক্স করে এসছে, তাদের কিন্তু একটা মানে প্রিলিমিনারি স্টেজেই কিন্তু একটা প্রতিবাদ ছিল যে এমন এমন কিছু তারা কথা বলছে যেগুলো তারা মেনে নিতে পারছেন না। কীরকম না, কিভাবে ভোট হবে তার অ্যাডভাইস দিচ্ছে একজন 30 বছর, যিনি মানে 30 বার বিধানসভায় দাঁড়িয়েছে, আর একজন 20-25 বছরের মেয়ে যিনি ভোট সম্পর্কে কোনো নলেজ নেই। সেই সম্পর্কে ছিল বোধহয় কোনো প্রশ্ন নেই, তার কারণ আইপ্যাককে কোটি কোটি টাকা খরচা করে আনা হয়েছিল গুজরাটে। তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাকসেসের ইয়েটা কিন্তু, পালকটা কিন্তু আইপ্যাকের মাথায় আছে। না, যে সাকসেসটা বলছেন নরেন্দ্র মোদী কিভাবে হাত নাড়বেন, কোন ড্রেস পরে যাবেন, ভোটের দিনে কোন গুহাতে থাকবেন, এইসব ব্যাপারগুলোতে হয়তো আইপ্যাকের সাকসেস আছে, মানে যেটা কর্পোরেট সেক্টরে হয়। কিন্তু আমি বলছি কল্পনা হলো, কিন্তু বেসিক্যালি একটা ধরুন প্রত্যেকটা পলিটিশিয়ানদের বা পলিটিশিয়ানদেরই আর কি কিভাবে ভোট করতে হয় তারা বেসিক ব্যাপারটা তারা জানে, সেটা মনে হয় মানে মানুষকে কিভাবে ভোট হবে, কিন্তু মানুষের সচেতনতা বাড়ানোর জন্য আইপ্যাকের খুব বেশি ভূমিকা আছে বলে আমার মনে হয়। বেশ, এই জায়গায় একবার শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্যসভার সাংসদ, তিনি কি বলছেন দেখুন। ও লাভলি, মদন মিত্র কোনো সাধারণ বিধায়ক নন। তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে এই দলটার সঙ্গে তিনি ছিলেন। এই দলের উত্থান পতনকে তিনি দেহ মন দিয়ে স্পর্শ করেছেন। কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে মঞ্চ বেঁধেছেন মদন মিত্র, ভিড় হলে তাদের টিফিনের ব্যবস্থা করেছেন মদন মিত্র, ঝামেলা হলে একমাত্র ওষুধ ছিল তৃণমূলের হাতে তখন মদন মিত্র। আজকে মদন মিত্র এই কথা বলছেন এবং পদ বিক্রি হচ্ছে, এটাই তো স্বাভাবিক। যেখানে সরস্বতী পুজোর কাটমানি চাইছে, তাহলে কাটমানি যদি নিচে শুরু হয় উপর পর্যন্ত যাবে। সুতরাং টাকা দিয়ে তৃণমূলে পদ পাওয়া যায়, টাকা দিয়ে টিকিট নিতে হয়। এবার যে পরিমাণ টাকা দিয়ে টিকিট নেওয়া হচ্ছে তাকে তো সেই টাকা বাজার থেকে তুলতে হবে। সেই জন্য গোটা সমাজটাই একটা খোলা বাজার হয়ে গেছে। মদন মিত্র আজকে কথা বলছেন, তাকে অভিনন্দন, কিন্তু একটু আগে বললে ভালো হতো।
আমি জয়ের কাছে যাব। জয়, এই ফাঁসিয়ে দেওয়া, মদন মিত্র একটা দুটো শব্দ ব্যবহার করলেন, কোথাও এই ফাঁসিয়ে দেওয়া শব্দটার সঙ্গে ভীষণ নারদের ওই স্টিং অপারেশনের ছবিগুলো চোখে ভেসে উঠছিল, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বারবারই কিন্তু বলেন যে ক্ষমতার শীর্ষে তিনিই রয়েছেন, তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছেন যেখানে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নেই, প্রশাসনের রাশ থেকে দলের কর্তৃত্ব সবটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন। আর এহেন পরিস্থিতিতে আইপ্যাকের মতো সংস্থার কোনো প্রয়োজন নেই বলে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নাম করে বা না করে বিভিন্নভাবে বার্তা দেওয়া হচ্ছে। রাজনৈতিক ডিভিডেন্ড কি আদৌ তুলতে পারবে বঙ্গ বিজেপি? মদন মিত্র আজকে যেটা বলছে সেটা কোনোভাবেই ভুল নয়, এবং কে বলছে সেটা দেখতে হবে। মদন মিত্র গত 2 বছর 3 বছর তৃণমূলে নেই। মদন মিত্রর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, শুধু মদন মিত্রর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখেছি। সেই নেতা মদন মিত্র আজকে বলছে কি, পার্টির পোস্ট পেতে হলে 25 থেকে 50 লাখ টাকা, পার্টিতে যদি প্রমোশন পেতে হয় 25 থেকে 50 লাখ টাকা দিতে হবে, ইভেন কি তোমাকে যদি মন্ত্রিত্ব পেতে হয় তুমি 10 কোটি টাকা দাও, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট ফর দ্য পার্টি। কারণ জানে সে যদি মন্ত্রী হয়, মন্ত্রী হওয়ার পরে ওই 10 কোটি টাকা ইনভেস্টমেন্টের পরে দাদা আমি বলছি না অনিদা, আইপ্যাকের বিরুদ্ধে অ্যালিগেশনটা যারা টাকা নিয়ে নির্বাচন করে কে দাঁড়াবে পরের ইয়েটা দেখলে বুঝবে। যখন টিকিটের ব্যাপারটা হচ্ছে, এই টিকিটের যে আইপ্যাকের কথা বলছেন, এই আইপ্যাককে কে এনেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে আনার পরে প্রথম যখন বৈঠক হয় সেই ব্যাপার নিয়েও কিন্তু মদন মিত্র বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সায় ছিল না এই বিষয়টা নিয়ে। এবং তারপরে আইপ্যাকের যে ক্ষমতা বা আইপ্যাকের যে অ্যাডভাইজারি কাউন্সিল, যে তারা কি করবে কিভাবে করবে, তাদের সেই অ্যাডভাইসটা যেন আস্তে আস্তে কম হতে থাকলো। কারণ পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে পুরনো যে তৃণমূল ছিল সেই তৃণমূলই চালাক, আইপ্যাক বা অন্য কোনো এরকম সংস্থা তাদের যেন চালনা শক্তি এটা যেন এতে না আসে। কিন্তু অদ্ভুতভাবে আমি আবার বলছি যে আইপ্যাক নিয়ে আমরা চিল্লাচ্ছি বা আলোচনা করছি ঠিকই, কিন্তু মূল জায়গাটা আমরা ছেড়ে যাচ্ছি যে 25 লাখ টাকা থেকে 50 লাখ টাকা লাগছে একটা পদ পেতে, যে দলে 10 কোটি টাকা মন্ত্রিত্বের জন্য ইনভেস্টমেন্ট করে, সে বলছে কথা কিন্তু তথাকথিত বিজেপিকে উদ্দেশ্য করেই বলেছিলেন, আমি যদি খুব ভুল না হয়ে থাকি জয়। না, আজকে যে টাকার ঘটনাটা হচ্ছে না, এই টাকাটার মানে টাকাটা বিজেপি শোনেনি এমন তো নয়। মানে যখন দল ভাঙানোর খেলা শুরু হয় অন্য রাজ্যে, বিজেপি যে টাকার থলি নিয়ে তাদের সাংসদ বিধায়ক জনপ্রতিনিধিদের নিয়ে হেলিকপ্টারে প্রাইভেট জেটে এপার ওপার করেন, এ রাজ্যের থেকে জনপ্রতিনিধিদের নিয়ে এমনটা কিন্তু নতুন বিজেপি শুনছে এমনটা নয়। দলের অন্দরে টাকার খেলা বলে মুখ খুলেছিলেন, বোমা ফাটিয়েছিলেন মদন মিত্র শুক্রবার, আর তার ব্যাখ্যা দিলেন গতকাল। তার প্রেক্ষিতে কি বলছেন কুণাল ঘোষ, দেখুন। মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন সেগুলি আরো সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। আমি সুব্রতদার কাছে আসি। সুব্রতদা, মদন মিত্রের খুব উল্লেখযোগ্য একটা মন্তব্য, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। যখন এই 100 কোটি টাকার হিসেবের কথা তিনি বলছেন, লক্ষ লক্ষ টাকার কথা বলছেন, তখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। আচ্ছা, প্রত্যেকটা নির্বাচন, বিধানসভা হোক, পুরসভা হোক, যে কোনো নির্বাচন, প্রত্যেকটার ক্ষেত্রে টিকিট পাওয়া নিয়ে কি ধরনের আকচি লড়াই হয়, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা, যেটাও নাকি আইপ্যাকের পরিকল্পনায় হয়েছিল বলে শোনা যায়, সেখানেও কি পরিমাণ চেয়ার ছোড়াছড়ি হয়েছে। এই প্রত্যেকটার ক্ষেত্রে কারণটা কি? বারবারই তো বলা হয়েছে যে এখানে একটা কোথাও মধুভাণ্ড রয়েছে, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা। দেখুন, মদনবাবু যা বলেছেন সেটা অ্যাকচুয়ালি যদি ভালো করে বোঝা যায় তাহলে আউট অফ ফ্রাস্ট্রেশন বলেছেন। এই কথাগুলো অনেক দিন ধরেই সত্যি। উনি বললেন জীবনের রাজনৈতিক জীবনের সায়ান্নে বলেছেন। ধরুন, গত পঞ্চায়েত নির্বাচনে যত মানুষ পশ্চিমবাংলায় মারা গেছে সবাই জানে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে তৃণমূলের। কেন তারা মারল কে? আজ অবধি মানুষের কাছে আসলো না। আমরা বলেছিলাম যে মেরেছে তৃণমূল, মরছে তৃণমূল। কারণ হচ্ছে গিয়ে পঞ্চায়েতের যে টিকিট, সেই টিকিট দিতে গিয়ে যে টাকার লেনদেন হয়েছে, সেই টাকা তুলতে হলে প্রতিপক্ষকে এলিমিনেট করতে হবে। আগে পলিটিক্যাল অপোজিশন ক্লিনজিং হয়েছে, তাহলে নিজের দলের মধ্যে যে অপোজিশন আছে সেটাকে ক্লিনজিং করতে হবে। এবং সেই কারণেই হচ্ছে কি এটা হচ্ছে অনেক দিন ধরে। শম্ভুনাথ কাউয়ের কথা মনে আছে, কলকাতা পৌরসভার, এবং এটা মুকুল চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি এই টাকা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি এই টাকা যায়। এখন আইপ্যাক নিচ্ছে, মমতা দেবী টাকা পাচ্ছেন না, অভিষেক
অভিষেক সব টাকা আপনি নিয়ে কি নিচ্ছে বিশ্বাস করেন এবং মমতা সেইটা- ব্যানার্জি পর্যন্ত টাকা যায়? আমি বিশ্বাস আপনি করি কি বলেই বিশ্বাস বলছি, করেন? আমি বিশ্বাস করি বলেই বলছি। না মণিশঙ্কর বাবু, কিন্তু প্রশ্নটা হচ্ছে শুধু একটা বাংলার বাড়ি প্রকল্পই আপনি দেখুন, যাতে যথাযথভাবে যাদের প্রাপ্য তারা একদম পান, ঠিক বলেছেন। সেখানে আলাদা অ্যাকাউন্ট না, না। খোলা হচ্ছে এবং জনপ্রতিনিধিরা যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, নেওয়ার কথা আপনি বলা হচ্ছে। অভিষেক একদম- বন্দ্যোপাধ্যায় বলছেন কাটমানি নেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস করতে হলে। আপনি একদম ঠিক বলেছেন, কোন কোন জায়গায় সত্যি সত্যি করাপশন লেভেলটা তো আছে এবং কাটমানির যে কথাটা বলছেন কোন জায়গায় তো আছে, কিন্তু এটা আমি মনে করি না পার্টির নীতি এবং মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত আছে। আমি দেখুন যতক্ষণ বলে যাচ্ছিলাম কিছু বলিনি, না, কিন্তু সেটা যখন বললাম পুরোটাই মমতা না, ব্যানার্জি সেটা যুক্ত একেবারেই আছে, নয়। এটা আমি একদম বিশ্বাস করি না। একেবারেই কারণ নয়, সেটা সেটা দেখুন, সেটা মনে সেটা না, একেবারেই আপনার- রাজনৈতিক আপনার- দলের আপনার অভিযোগ বলতে নির্দিষ্ট পারেন, করে, আপনি কিন্তু বলতে মদন পারেন, মিত্র যে আপনার অভিযোগটা ব্যক্তিগত করছেন যে অভিযোগ মমতা যখন নির্দিষ্ট, বন্দ্যোপাধ্যায়ের আমি আমার অজান্তে বিশ্বাসের সবটা কথা হচ্ছে। বলছি, এই যে উনি বিশ্বাসটা যদি না তার নিতেন, প্রেক্ষিতেই বোঝাতে বক্তব্য। পারছেন আমি না, একদম নিতেন, এই তাহলে প্রসঙ্গে এই কাজ হতে অবশ্যই পারতো না। তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবং অতি সম্প্রতি একটার পর একটা খুনের ঘটনা, একটার পর একটা অশান্তির ঘটনা, হামলার ঘটনা, যেখানে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব সামনে আসছে। অতি সম্প্রতি নৈহাটিতে শুক্রবার খুনের ঘটনা ঘটে গিয়েছে, তৃণমূল কর্মী খুন হয়েছেন, মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনো পর্যন্ত অধরা। আর সেখানেও কিন্তু অভিযোগ উঠছে একেবারেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি তৃণমূল বনাম বিজেপির লড়াই, আর তার জেরেই ফের একবার রক্তাক্ত হওয়ার ঘটনা। অভিযুক্তের সঙ্গে অর্জুন সিং এর ছবি দিয়ে ইতিমধ্যেই পোস্টার করেছে সোশ্যাল মিডিয়ায়, সেই ছবি দিয়েছেন সনদ দে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এবং তার ঘনিষ্ঠতার কথা কিন্তু বারবার সামনে আসছে, যদি অর্জুন সিং মানতে নারাজ। তো তখন তৃণমূল করতাম আমি, তখন তো আমি তৃণমূল করতাম। দেখুন স্টেট পুলিশের সিকিউরিটি আছে, আমি তো এখন খেয়াল করে এটা দেখলাম, তখন তো তৃণমূল করছিলাম আমি। তখন এই মিছিলে সনত ছিল, পার্থভৌমিকও ছিল, ওইটা কেটে এইটা দেখিয়েছে শুধু। তখন তো তৃণমূল করি আমি, তো বললাম তো আপনাকে কি তৃণমূল করার সময় এই পার্থভৌমিক আমার পাশে থাকতো, এই সনতরা আমার পাশে থাকতো। আপনি দেখুন স্টেট রাজেশ তো তৃণমূল, আরে কোনো অপরাধী তৃণমূল ছাড়া বিজেপিতে থাকতে পারে? আপনি এটা কমন সেন্সের ব্যাপার আছে, তৃণমূল ছাড়া এরা বিজেপি তো থাকতে পারে না, কেন বিজেপি এদেরকে বাঁচাবে নাকি? আমি আলোচনায় আসবো ঠিক এই জায়গা থেকে। অর্জুন সিং এর বক্তব্য এবং পাল্টা কি বলছেন তৃণমূলের নেতারা। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।